নমস্কার, রাজবাংলা থেকে আমি শুভাশিস। এই মুহূর্তে আমার সামনে যিনি বসে আছেন বিশিষ্ট ডক্টর ফুয়াদ হালিম। ডাক্তারবাবুর আজকে যে আমরা আলোচনা করব, ডাক্তার বসে আছেন মানেই আমরা মানুষের জীবন নিয়ে আলোচনা করব ওষুধ নিয়ে। কারণ এই মহাজাতি সদনে আলোচনা চলছে 30 থেকে 40% ওষুধের দাম উত্তর বৃদ্ধি পাচ্ছে মানুষের হাতের নাগালের বাইরে। আরো আলোচনায় আসবে আমাদের যেটা ভারতবর্ষের বুকে জেনেরিক ওষুধ, সেই জেনেরিক ওষুধ কি এবং কতটা আমরা সেটা সুরক্ষার মধ্যে আছি, যেখানে ওষুধ আমাদের জীবন দেয়, সেই সব নিয়ে আলোচনা করব। ফুয়াদা, আমরা শুরু করি একদম জেনেরিক দিয়ে। জেনেরিক ওষুধে ছেয়ে গেছে এবং এই জেনেরিক ওষুধ কতটা মানুষের জন্য নিরাপদ, কারণ এই ওষুধ তো মানুষের জীবন দায়ী ওষুধ, মানুষের জীবন বাঁচে মরে। এটা কতটা পরিকাঠামো আছে বা সেভাবে আমাদের পরিকাঠামো আছে কিনা আদৌ, এই সব নিয়েই আপনার কাছে জানতে চাইবো। আপনি যদি জেনেরিক ওষুধ নিয়ে কিছুটা বলেন। দেখুন, সর্বপ্রথমে যেটা বলতে হয়, ভারতবর্ষে কিন্তু জেনেরিক ওষুধের চলন নেই। আর যে ওষুধগুলো আমরা বাজারে সাধারণত ভাবে জেনেরিক হিসেবে গণ্য করি, সেগুলো কিন্তু ব্র্যান্ডেড জেনেরিক। ফলে পিওর জেনেরিক কিন্তু ভারতবর্ষে পাওয়াটা খুব কঠিন। এবার যে কথাটা বলতে হয়, আপনি যদি জেনেরিক ওষুধের পক্ষে যদি কোনো পদক্ষেপ গ্রহণ করেন, তাহলে আপনাকে গোটা স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে একটা আমূল ব্যবহারিক পরিবর্তন আনতে হবে। চিকিৎসকের জেনেরিক লিখতে হবে, ওষুধ যিনি দিচ্ছেন ওনাকে কিন্তু জেনেরিক ওষুধ রাখতে হবে। 3 নম্বর হচ্ছে কোম্পানি যারা হচ্ছে ওষুধ তৈরি করছে, তাদেরকে হচ্ছে জেনেরিক ওষুধ তৈরি করে এবং জেনেরিক হিসেবে সাপ্লাই করতে হবে, ডিস্ট্রিবিউট করতে হবে। গোটা ব্যবস্থাপনা কিন্তু ভারতবর্ষে নেই। ফলে সেই ক্ষেত্রে জেনেরিক ভালো না খারাপ এই আলোচনাটা করা খুব মুশকিল। এবার সমস্যাটা কি আছে? সমস্যাটা হলো যে আপনি বাজারে একটা ওষুধ লিখলেন চিকিৎসক হিসেবে, মানুষ সেই প্রেসক্রিপশন নিয়ে হাজির হলেন। চিকিৎসক যখন একটা ওষুধ লিখছে, তখন সে নির্দিষ্টভাবে একটা ওষুধের ব্র্যান্ড লিখছে, যেটা প্রচলিত ভারতবর্ষে, এবং সেই চিকিৎসকের কনফিডেন্স আছে সেই ব্র্যান্ডের উপরে। কিন্তু আপনি যেহেতু জেনেরিক লিখেছেন, আজকে বাজারে সেই জেনেরিক ওষুধের প্রেসক্রিপশনের এগেইনস্টে কি ওষুধ সাপ্লাই হবে, এটা কিন্তু এখন হচ্ছে আমাদের ভারতবর্ষে কিন্তু স্পষ্টীকরণ করা হয়নি। ফলে যে দোকানদার আছে, যে ডিস্ট্রিবিউটার আছে, যে কোম্পানি 10টি কোম্পানি 10 রকমের ওষুধ তৈরি করছে, সেই ওষুধের মধ্যে কোনটা দেবে এটা কিন্তু কোথাও স্থির করা হয়নি। ফলে এই জায়গাগুলো হচ্ছে ধোঁয়াশা রয়ে গেছে ভারতবর্ষের মধ্যে। বলেই হচ্ছে এই জেনেরিক ওষুধগুলো কতটা কার্যকরী হবে এই মুহূর্তে সেটা বলা মুশকিল। জেনেরিক ওষুধের দিকে আমাদেরকে ভবিষ্যতে যেতে হবে, কিন্তু সেই দিকে যাওয়ার জন্য যেটা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন খুব সঠিকভাবে বলেছে, যে রেলগাড়ির ইঞ্জিন নামিয়ে দিলে হবে না, আগে হচ্ছে রেল লাইন বসাতে হবে। কোম্পানি থেকে একেবারে হচ্ছে দোকানদার অবধি জেনেরিক এবং তার গুণমান সঠিক মাত্রায় হচ্ছে যেন থাকে, এটা সামগ্রিক ব্যবস্থাপনা সরকারি হচ্ছে তত্ত্বাবধানে না হওয়া পর্যন্ত আপনি কিন্তু জেনেরিক ভারতবর্ষের জন্য ভালো এই কথা কিন্তু উচ্চারণ করতে পারবেন না। এবং এর মাঝখানে যে গ্যাপটা রয়েছে, এই গ্যাপের জন্য কিন্তু উভয় চিকিৎসক এবং হচ্ছে ক্রেতা রোগী তারা কিন্তু বিপদে পড়তে পারে। মানে আপনি ডাক্তারবাবু, যেহেতু আপনার পক্ষে এটা বোধহয় বলা একটু কঠিন হবে, যে জায়গায় আমরা পৌঁছেছি, যে মরিমর্কের মতো জেনেরিক ওষুধের দোকান খুলেছে, আপনি সে প্রধানমন্ত্রীর বলবেন আর নানা রকম জেনেরিক ওষুধ খুলেছেন, সেগুলো কতটা আজকের সময় দাঁড়িয়ে কতটা যুক্তিযুক্ত? যা বলছেন আপনি, তো সেখানে দাঁড়িয়ে সেই পরিকাঠামোটাই নেই। মানে যেখানে বলা হচ্ছে রেল লাইন ছেড়ে দেওয়া হলো, যে রেল লাইন, এই রেল বা ইঞ্জিন ছেড়ে দেওয়া হলো, সেখানে রেল লাইনটাই নেই। মানে এত বড় মানে যে পরিকাঠামোই নেই, সেখানে দাঁড়িয়ে জেনেরিক ওষুধের কথা বলা হচ্ছে, অথচ বাজারে এই দোকান ছেয়ে গেছে। জনসাধারণ মানুষ কোথায় যাবে? তারা কোন রাস্তায় এগোবে? তারা কি বিশ্বাস করবে? আমাদের দেশের জনসাধারণ যেখানে 2 পয়সা কমের জন্য দৌড়াচ্ছে, তাদেরকে কি অ্যাডভাইস করবেন? আমার পরামর্শ আছে, জেনেরিক আন্দোলন মানে জেনেরিক ওষুধের
তৈরি করা এবং হচ্ছে তাকে সাপ্লাই করার যে আন্দোলন আছে, সেই আন্দোলন আরো বলিষ্ঠ করতে হবে। সাধারণ মানুষকে সচেতন হতে হবে। জেনিকের নামে যে ভেজাল এবং নিম্নমানের ওষুধ যেগুলো পাওয়া যাচ্ছে, তার সরকারি তত্ত্বাবধান কতটা আছে ওর উপরে সজাগ হতে হবে। এবং সামগ্রিক স্তরে, সামাজিক স্তরে, সরকারের স্তরে, প্রশাসনের স্তরে, কেন্দ্রীয় স্তরে, রাজ্য স্তরে, জেলা ভিত্তিক এবং এলাকা ভিত্তিক, এবং হচ্ছে যারা এই চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যুক্ত আছে চিকিৎসকদেরকে নিয়ে এই আন্দোলনটা কিন্তু একটা নিবিড় ভাবে গড়ে তুলতে হবে। সচেতনতাটা খুবই প্রয়োজন। সতর্কতা হচ্ছে অবলম্বন করতে হবে। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে গোটা পৃথিবীতে, বিশেষ করে হচ্ছে মিডিল এন্ড লো ইনকাম দেশগুলোর মধ্যে প্রায় হচ্ছে 10% ওষুধগুলো ভেজাল ওষুধ আছে। কার মোড়কে কি বৃত্তান্তে কি চেহারা নিয়ে ওষুধগুলো সমাজের মধ্যে ছড়িয়ে রয়েছে, সেইগুলো চিহ্নিত করার জন্য সাধারণ মানুষকে সজাগ হতে হবে, আন্দোলিত হতে হবে। রিজিওনাল মেডিকেল সেলস রিপ্রেজেন্টেটিভস ইউনিয়নের আজকে এই যে সভা মহাজ্যোতি সদনে, এটা হচ্ছে একটা বড় পদক্ষেপ এই দিকে। এবং আমি মনে করি যে যত বেশি আলোচনা হবে, যত বেশি মানুষ সজাগ হবে, এই খোলা জলের মধ্যে থেকে বেরোনোর যে পথ আছে সেটা আরো হচ্ছে মসৃণ এবং পরিষ্কার হবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা ওপেন ফেয়ার প্রাইস দোকানে ওষুধ পাওয়া যায়, যেটা নাকি 60%, 70% ছাড় দিচ্ছে সরকার। অথচ এই মঞ্চে দাঁড়িয়ে মানে জেনারেল সেক্রেটারি বলছিলেন, রিপ্রেজেন্টেটিভ অ্যান্ড সেলস এর জেনারেল সেক্রেটারি, যে এটা পুরোপুরি ভাওতা। আপনি কি মনে করেন একই? দেখুন, যে ওষুধের দাম 1 টাকা হওয়ার কথা, সেই ওষুধের দাম যদি আমি 100 টাকা ছাপিয়ে যদি 70% ডিসকাউন্ট দিই, মানুষকে বলি 70 টাকা তোমার হচ্ছে কমিয়ে দিলাম, কিন্তু 1 টাকার ওষুধ যেটা 2 টাকা হওয়ার কথা, সেই জায়গায় আমি হচ্ছে 30 টাকা নিলাম। এই হিসেবটা মানুষের কাছে চাই, যেই সরকার রাখছে না, সেই সরকার হচ্ছে সব থেকে বড় প্রতারণা করছে সাধারণ মানুষের সঙ্গে। এবং দ্বিতীয় যে বিষয়টা আছে, আমাদের আগে যে সরকারি ওষুধ সাপ্লাই হতো, সেই সরকারি ওষুধ রাজ্য সরকারের ড্রাগ অফিসের মধ্যে তার গুণমান পরীক্ষা হয়ে তারপরে সেই ওষুধগুলো সাপ্লাই হতো। আজকে সরকারি সাপ্লাই অনেকটাই কমে গেছে। সরকারি সাপ্লাইয়ের জায়গায় হচ্ছে যে ওষুধ বিক্রি করা হচ্ছে, সেখানে বড় ডিসকাউন্টেড হোর্ডিং থাকতেও সেই ওষুধ কোথায় থেকে আসছে, তার গুণমান কি আছে, তার কোনো হচ্ছে নিয়ন্ত্রণ কিন্তু সরকার রাখছে না, যেহেতু দোকানগুলো আউটসোর্স করে দিচ্ছে। আগে গভর্নমেন্ট সাপ্লাইয়ের উপরে গভর্নমেন্টের নিয়ন্ত্রণ থাকতো, আজকে কিন্তু গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের ভিতরে যে ওষুধ সাপ্লাই হচ্ছে তার উপরে কিন্তু গভর্নমেন্টের নিয়ন্ত্রণ নেই। গুণমান কোন মাত্রায় রয়েছে কেউ জানে না। ফলে এই যে দুটি দিক পশ্চিমবাংলার সাধারণ মানুষ সম্মুখীন হয়ে গেছে নীতির ফলে, তার কিন্তু মানুষকে সজাগ হতে হবে, সোচ্চার হতে হবে, দায়িত্ব নিতে হবে। আমাদের দেশের মধ্যে আগে যে ম্যাক্সিমাম আফটার প্রাইস এক্সপেন্স এমএপি ডিপিসিওর মধ্যে যেটা ছিল, আপনি ওষুধকে উৎপাদন করার জন্য সরকার যদি হিসেব করে দেখতো যে 100 টাকা হচ্ছে ওষুধ তৈরি করার জন্য প্রয়োজন, সেই ক্ষেত্রে ওষুধের দাম আরো 100%, নিত্য প্রয়োজন ওষুধের দাম 100% সুযোগ ছিল, সেই ওষুধ দাম 200 টাকা অবধি আপনি রাখতে পারতেন। 200 টাকার 1 পয়সা বেশি কিন্তু আপনি কিন্তু নিতে পারতেন না। যে বাকি 100 টাকার মধ্যে আপনার হচ্ছে ট্রান্সপোর্টের খরচ, ডিস্ট্রিবিউটরের যে পার্সেন্টেজ আছে, রিটেলারের পার্সেন্টেজ, যা করতে হবে আপনি কিন্তু, যদি প্রোডাকশন ফ্যাক্টরির খরচ হয় 100, তাহলে আপনি মাত্র 100 টাকা যোগ করতে পারবেন। এমএপি বলা হতো, ম্যাক্সিমাম আফটার প্রোডাকশন এক্সপেন্স, সেটা কিন্তু ডিপিসিও থেকে বাদ দিয়ে দেওয়া। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রতিবাদ করেনি। নতুন ডিপিসিও আইন যখন রূপান্তরিত হচ্ছে, তখন তৃণমূল সরকারের মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, উপমন্ত্রী ছিলেন তখন কেন্দ্রে। মাথায় রাখতে হবে, এই যে নীতিগুলো দেশে যেটা চলছে, পশ্চিমবাংলায় যেটা চলছে, সক্রিয় রাজনৈতিক সিদ্ধান্তের জন্য হয়েছে, বড় বড় কোম্পানিদের মুনাফা তৈরি করার জন্য হয়েছে, এবং তাকে সাধারণ মানুষকে খাইয়ে দেওয়ার জন্য রুচিকর ডিসকাউন্ট বোর্ড লাগিয়ে কি ওষুধ, কি গুণমান কেউ জানে না, সেটা পরপর দিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু মানুষের সাথে, সাধারণ মানুষের সাথে একেবারে প্রতারণা বলতে গেলে, যেটা সোজা কথায় বলতে হয়। স্বাভাবিকভাবে
নীতির মধ্যে থেকে যারা হচ্ছে সাজগোজ করে সাধারণ মানুষকে প্রতারিত করছে তাদেরকে চিহ্নিত করতে হবে, এবং নীতির মধ্যে থেকে তারা থেকে সাধারণ মানুষকে, প্রতারণা তো খুবই হালকা শব্দ, তারা কিন্তু মৃত্যুদণ্ড দিচ্ছে, এবং এই মৃত্যুদণ্ড দেওয়ার জন্য যে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরকে হচ্ছে সংগঠিত করতে হবে, তাদেরকে আন্দোলিত করতে হবে। অসংখ্য ধন্যবাদ ফুয়াদ দা।